পড়াশোনার সূত্রে নিজের বাড়ি থেকে দূরে শহরে থাকে বিন্দু। হঠাৎ বাড়ি থেকে টেলিগ্রাম যায় তার বাবার ভীষণ অসুস্থ। ঘাবড়ে যায় সে। রাতের বেলাতেই ট্রেন ধরে বাড়ি ফেরে, কিন্তু বাড়ি ফিরে বাবা মা সবার আচরণ দেখে তার খটকা লাগে। তবে কেন তারা এমন আচরণ করছে বুঝতে পারে না বিন্দু। নিশীথ রাতের অট্টহাসি পাগল করে দেয় তাকে। কি হবে সেই রাতের বিন্দুর সাথে? কি বা হয়েছে তার পরিবারের? হ্যালো এভরিওয়ান, আমি অনিকেত। টাইম টেলার্সে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি স্বপন বুড়োর লেখা নিশীথ রাতের হাসি। স্বপন বুড়োর আসল নাম অখিল নিয়োগী। অধুনা বাংলাদেশে মনমোহন সিংহ সাকরাইল টাঙ্গাইলে তিনি জন্মগ্রহণ করেন। সাহিত্যিক হিসেবে তিনি কয়েকটি পুরস্কার ও পদক পান। 1988 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাকে বিদ্যাসাগর পুরস্কার দিয়ে সম্মানিত করে। শুরু হচ্ছে টাইম টেলার্সের আজকের গল্প নিশীথ রাতের হাসি। বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে। এখন ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে। আগে থেকে ম্যাটিন শোর টিকিট কিনেছিলে। ওথেলো দেখবার একটি সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুর সঙ্গে। সন্ধ্যাবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলনও, কিন্তু কোনো কিছুতেই যোগ দেবার ওর কপালে নেই। ও যে কাব্যের ভাষায় বলে বিনা মেঘে বজ্রঘাত, সেই জাতীয় একটি বেখাবমা রকম কাণ্ড ঘটে বিন্দুর সব প্ল্যানই উলটপালট করে দিল। আর সত্যি কথা তো, দেশ থেকে ওই রকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সেদিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এক্ষুনি বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছেন ওর পাড়া সম্পর্কের বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সবসময় খবরাখবর নিয়েছেন। ডাক্তার ডাকা, ওষুধ আনার ব্যবস্থা করেছেন, প্রয়োজন মতো রাত জেগেছেন, তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দিতে দেননি। কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল। সমস্তটা মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছে। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। মা ওর চুলে আঙ্গুল চালিয়ে ঠান্ডা করে বলেছিল, তোর পাগল বুড়ো ছেলে বুঝি এমনি কাঁদে? আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল। এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস না, সারা জীবন গলায় ঝুলিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখেও হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল। গাড়ির দোলানির যেমন বিরাম নেই, ওর ভাবনার তেমনি অন্ত নেই। মাত্র 2খানি ধুতি নিয়ে সে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলাঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরার মধ্যে ঢুকেছে। সে কথা ভাবতে সত্যি অবাক লাগে। তাতে বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখই নেই, বরঞ্চ বুদি গাই, বাঘা কুকুর, মেনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎ এই দুনিয়ার মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো যার জন্য বিনোদ কাকার টেলিগ্রাম করতে বাধ্য হলেন? বিন্দুর মনে শুধু একটি প্রশ্ন উকি ঝুঁকি মারতে লাগলো, বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতোগুলি কেবলই যেন জট পাকিয়ে যাচ্ছিল। হঠাৎ মনে পড়ল ছোট বোন সিন্দুর চিঠিতে আবদার ছিল, এবার বাড়ি যাওয়ার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছোটাছুটিতেও কি ছাই মনে থাকে? ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না। একজন ক্যানভাসার এসে ঢুকলো।
তার বাক্সে না আছে এমন জিনিস নেই। দুটো জিনিস বিন্দু বেছে নিল, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি তরল আলতা। ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন, তার জন্য কিছু হাতে করে না নিয়ে গেলে সত্যিই খারাপ দেখাবে। ক্রমে রাত গভীর হয়, গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যিই ভাগ্যবান, এতক্ষণ অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে। মায়ের রাতে রান্না গরম মাছের ঝোল ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে। বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। পিছন দিকে হেলান দিয়ে চোখ বুজেছে বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতরে লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। 2-3 লোক যা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কি ফিসফিস করে বলল, আমাদের দেখতে এসেছিস খোকা? আমরাও যে তোর পথ চেয়ে বসে আছি। চমকে উঠল বিন্দু। ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ভাবেন না, ও কিছু নয়, হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওরকম কিছু শুনে থাকবে। আর একটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে দিতে মন চায় না, যদিও অনেক রাত্রিরে গাড়ি পৌঁছাবে ওদের স্টেশনে। তবু কি জানি কেন বিন্দুর পেটের খিদে কি মোটে আমল দিল না। দুপাশে শুধু রাশি রাশি অন্ধকার, কোথাও জোনাকির ঝাঁক, নাম না জানা পাখির একটা আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোঁয়ার একটা উৎখণ্ড গন্ধ। এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিল। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছালো তখন ঠিক রাত 2টো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানে খাটা পথ। দ্বাদশের চাঁদ মাথার উপর, পুরো জ্যোৎস্না নয়, অথচ বেশ আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘুমটা পড়ছে, আবার কখনো ওড়না সরিয়ে নিচ্ছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাটির মাঝামাঝি ধরে একটি পায়ে চলা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলবার পর ওর মনে হলো কি যেন পেছন পেছন আসছে। তার পায়ের অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় যে একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের ওপর। ও যদি হঠাৎ থেমে যায় তবে পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে। বিন্দু বেশ বুঝতে পারল যে এত রাত্রিরে একা একা পথ চলছে বলেই ওর মনে ভয়ে বাসা বেঁধেছে। ভয়কে তার আবার ওষুধও বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরল। সুকন্দ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ এই যে কাণ্ড ঘটছে, গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়? কিন্তু কিছুতেই সে গলাটা আগেকার মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পিতি কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাট মন্দির আর ধানের গোলা। ওর পাশ দিয়ে গ্রামে ঢুকতে হবে। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়, একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে। তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। ওই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার ওপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি, কিন্তু কি গুমট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এইবার পথের শেষ। আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। কিন্তু এই কি কাণ্ড! তেঁতুল গাছটার ঠিক নিচে, যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে, সেইখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠিটা। ওরই ওপর দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টে তাঁরই দিকে তাকিয়ে রয়েছেন। ভারী অবাক হয়ে গেল বিন্দু, ছুটে গেল ওর কাছে, বলল,
আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে কেন? আপনার অশোকের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি। ক্ষীণ কণ্ঠে বিন্দুর বাবা বললেন, তা জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা এক টেলিগ্রাম করে বসলো। আমরা সবাই ভেবে পাচ্ছি না। আজই যে তুই ছুটতে ছুটতে আসছিস সে তো জানা কথাই। সেই সন্ধ্যা থেকে তোর মার মুখে আর অন্য কথা নেই। খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করলো বিন্দু। উত্তর দিল, আপনারও তো কম বাড়াবাড়ি নয়। আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকার বাড়ির থেকে বেরিয়ে এসছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠন তো হাতে করে আনতে হয়। না না, আবার লন্ঠন কিসের জন্য? এই তো দিব্যি আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধেই হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বলল, না না, এত রাত্রিরে আপনার ঘরের বার হওয়া একেবারেই উচিত হয়নি। চলুন, আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আতকে উঠে বললেন, আমায় ধরে নিয়ে যেতে হবে না। বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙ্গুল ঠেকালেও মনে হয় হাড়গুলি কন কন করে উঠল। চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে। আমি আমার লাঠি নিয়ে টুকটুক করতে করতে দিব্যি যেতে পারব। চল চল। মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গেই তো আগে দেখা হয়ে গেল। মা ওর অপেক্ষায় শোবার দাওয়ায় বসেছিলেন। বললেন, বসবি আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো, তাই তোমার শাড়িটা আনতে পারিনি। তাতে আর কি হয়েছে? এখন আমার আর শরীরের দরকার নেই। আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুঁটলিতে বেঁধে চালের জালার মধ্যে গুজে রেখে দিয়েছি। কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে তুলে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কি আজে বাজে কথা বলছো মা? তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদে পেয়েছে। ঘরে কিছু নেই? চিড়ে মুড়কি, নারকেল নাড়ু? মা খুশি হয়ে বললেন, খাবি? তাই বল না, তুই যা যা ভালোবাসিস দেব। ও বৌমা, এই দাওয়াতেই বিন্দের একটা ঠাঁই করে দাও তো। বিন্দু শুধরল। কেন মা, ঘরের ভিতর গিয়ে খাবো না? বৌদি সিন্ধু পোড়ার মুখী কোথায় গেল? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি নে। মা উত্তর দিলেন, আজ ঘরে একটুও কেরোসিন নেই বাবা। ওদের যেমন সংসার করা, আগের থেকে কিছুতেই বলে না। তা আজকের মতন এই দাওয়াতে বসেই খেয়ে নাও, ছাদের আলো আছে, অসুবিধা হবে না। হঠাৎ তাকিয়ে দেখি বৌদি ওর সামনে দাঁড়িয়ে, নানান রকম তরকারি, ভাত, ডাল সব আসরের কাছে সাজানো। এত সব খাবার বৌদি আনলো কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় একটা ঘুমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বলল, বৌদি, এই তোমার তরল আলতা। বৌদি মৃদুস্বরে উত্তর দিল, ওই দাওয়ার ওপরেই রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো খন। মা বললেন, আর দেরি করিস নে, এইবার খেতে বস। বিন্দু সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের উপর গিয়ে বসল। তারপর অবাক হয়ে বলল, এ তুমি কি করেছো মা? আমি যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি নে, তার মধ্যে এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন,
তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়ো গে। ওর বাবার খক খক কাশি পেছনে শোনা গেল। তাকিয়ে দেখল তিনিও দাওয়ার ওপর এসে বসেছেন। বিন্দু বলল, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে জরুরি কয়েকটা কথা রয়েছে যে। হাঁপাতে হাঁপাতেই ওর বাবা উত্তর দিলেন। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না। চুপচাপ দাবার ওপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝল তার খাওয়া শেষ না হলে কেউ নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিল। তারপর বলল, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছো একসঙ্গে। ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এঁচোড়ের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরের পাতা দই, তোমার হাতের তৈরি ছানার সন্দেশ। তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, ছাড় ছাড়, ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠেছেন। আমার কথাগুলি আগে মন দিয়ে শোন। ও পাড়ার শিকদার বাড়ির তৈলক্য শিকদার দিন 15 আগে 100 টাকা ধার নিয়েছে। কোনো লেখাপড়া নেই। ওর বাবার সাথে হঠাৎ আটকে পড়ে গিয়েছিল। সিন্ধুক থেকে টাকাটা বের করে দিলাম। খেয়াল রাখিস, ভুলে যাসনি যেন। হেসে উঠে বিন্দু জবাব দিল, ওসব টাকা কড়ির আপনি খেয়াল রাখুন গে। আমি কোনোদিন খেয়াল রেখেছি? না, আমাকে কোনোদিন খেয়াল রাখতে বলেছেন। না রে না, অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু সেখানে এসে হাজির হলো। কিন্তু ওকে ঘরের ভিতর থেকে কিংবা দাওয়ায় ধরে হেঁটে আসতে দেখল না বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো। সবাই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড, এই কটি দিনে কি সবাই বদলে গেল? বিন্দু বলল, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধলেবু গাছ আছে, একটু লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধুর হাতের মুঠোর ভেতর থেকে 2 টুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বলল, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনোনি বুঝি? বিন্দু জবাব দিল, এনেছি রে পোড়ামুখী, এনেছি, এই নে। বাঁ হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিতে গেল। সিন্ধু কিন্তু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিল না। দাওয়ার ওপর রাখো, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করবার ফুরসতি না দিয়ে হঠাৎ মা বলে উঠলেন, গায়ের লোক অনেকেই পরামর্শ দেবে তোকে, কারোর কথা শুনিসনি। খুব অল্প খরচে কাজ সারবি। ভবিষ্যৎ ভেবে সবসময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে তাকালো, বলল, কি আবোল দাবোল বকছো মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা আমার মাথার ওপর আছো কেন? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন। আরে বাবা, কবে আছি কবে নেই, সেই জন্যই তো গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আম বাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আম বাগানটা হাত করবার। অনেক লোভও দেখাবে তোকে। কিছুতেই রাজি হোস নে খোকা, কিছুতেই রাজি হোস নে। এই বাগান তো ঠাকুরদা নিজের হাতে তৈরি করে গেছেন। আমি ছেলেবেলায় ওখানেই আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলে মেয়েরাও কুড়োবে।
মা বললেন, আর দেখ, আমার যে দেখুনাসি সই আসে, তার মেয়েকে বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেওয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা। সব চাইতে যে দরকারি কথা সেইটা আগে বলিনি। আমাদের যে তুলসী মঞ্চ, তার তলায় আছে 2টি পেতলের ঘড়া, একেবারে মোহরে ভর্তি। বংশ পরম্পরায় আমাদের সম্পত্তি, কাকপক্ষিতে কেউ জানে না। আজ তোকে বলে গেলাম খোকা। মা বাবার কাছ থেকে এই জাতীয় বৈষয়িক কথা বিন্দু কখনো শোনেননি, তাই সে ভারী হক চকিয়ে গেল। ঘরের আশেপাশে কিরকম উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পিছনে একটা বিড়াল ডেকে উঠল। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি। উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন। কতগুলি দড়ি, ময়লা ন্যাকড়ার কলা গাছ, শূন্য ভার, কি এসব? কতগুলি কড়ি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু। বলল, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো। তোমরা কিভাবে কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন তোমরা? সিন্ধুটা অন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? এ যেন সবটাই হেয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারিদিক থেকে একটা বিরাট হাহার হেই শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে কোথায় তার মা আর বাবা। বৌদির জন্য আনা আলতাটাও গড়িয়ে পড়ছে দাওয়ায়, আর সিন্দুর সিল্কের ফিতেটাও হাওয়ায় উঠছে এদিক ওদিক। সে বুক ফাটা হাসির শব্দ কখনো আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকল, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলার পাওয়া কেন। ভয় পাস নে বিন্দু, সব কিছু নয়। এখানে আরো সব বাইরে দুষ্টু লোকেরা আছে কিনা। এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল। ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই, ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয় আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। কি ব্যাপার বলো তো বিনোদ কাকা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্পুষ্ট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এইবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধরল। কাকা, কি হয়েছে? আমায় খুলে বলো। বিনোদের কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে। আমি কিছুই করতে পারলাম না। কোন মুখে তোকে সে খবর দেব বলতো? মাথার ওপর সেই কালো বাদুরটা আবার টানা ছটপট করে উঠল। আস্তা করে কেঁদে কেঁদে ফিরছে কুকুরটা। বিন্দু সেই দাবার দিকে আবার তাকালো, যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাতে লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠে সেই খিলখিলে হাসি।